দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, এ ব্যাগ কন্টেন্স চার্জ নেই না, a bag contains 10 50 paisa coins and x 1 rupee coins. If the probability of picking up a rupee coin is 6/11, ঠিক আছে, মানে x 1 রুপি কয়েনের ভেতরে একটা রুপি কয়েন তুমি তুলছো, then find the probability of picking up 1 2 rupee coin. Then the probability of picking up 1 2 rupee coin from the bag in which 8 2 rupee coins are added. ঠিক আছে, তাহলে কি বলছে, a bag contains 10 50 পয়সা কয়েন্স, 10টা 50 পয়সার কয়েন্স আছে আর এক্সট্রা 1 রুপি কয়েন্স আছে। ইফ দ্য প্রবাবিলিটি অফ পিকিং আপ এ রুপি কয়েন, তাহলে একটা রুপি কয়েন তুলছো মানে এক্স সি 1, যাকে আমরা এক কথায় আমি এক্স লিখতে পারি, বাই টোটাল কতগুলো কয়েন্স আছে 10 প্লাস এক্স, এর থেকে তুমি একটা কয়েন তুলছো মানে এটাকেও আমরা ডাইরেক্ট কি লিখতে পারি 10 প্লাস এক্স। তাহলে আমি বলতে পারি আলটিমেটলি এক্স বাই 10 প্লাস এক্স, 10 প্লাস x কেন হলো? কারণ টোটাল নাম্বার অফ কয়েন্স আমার কাছে কত আছে 10 প্লাস এক্স, 10টা 50 পয়সার কয়েন্স আছে, এক্সটা 1 রুপির কয়েন আছে, যার ভেতরে আমি একটা 1 রুপি কয়েন তুলছি, যার জন্য আসলো এক্স সি 1। আর 10টা 50 ওটা পয়সা 10টা 50 পয়সার কয়েন নাকি 10 পয়সার কয়েন 50 পয়সার কয়েন? ভালো করে পড়ো আগে পড়ো তুমি। এ ব্যাগ কন্টেন্স 10 কমা দিয়েছে 50 পয়সা কয়েন্স, 10টা 50 পয়সার কয়েন আছে অ্যান্ড এক্স 1 রুপি কয়েন, এবং এক্সটা 1 রুপি কয়েন আছে, ঠিক আছে। তাহলে এক্স বাই 10 প্লাস এক্স ইকুয়ালস টু তোমার প্রবাবিলিটি কি দাঁড়াচ্ছে 6/11। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে থাকছে হচ্ছে 11x, এখানে থাকছে হচ্ছে 60 প্লাস 6x, তাহলে এদিকে চলে আসছে, যদি 6x এদিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে 5x ইকুয়ালস টু কি পড়ে থাকবে আমার কাছে 60, তাহলে x ইকুয়ালস টু আমার কাছে কত চলে আসছে 12। তাহলে 1 টাকার কয়েন কতগুলো আছে, 1 টাকার কয়েন আছে 12টা, ঠিক আছে। এরপরে কি বলছে, এরপরে বলছে দেন ফাইন্ড probability of picking up 1 rupee or 1 2 rupee coin. Probability of picking up 1 2 rupee coin from the bag in which 8 2 rupee coins are added. এবার অন্য টাইপের কয়েন, এটা ছিল 10 50 পয়সার কয়েন, 1 টাকার কয়েন, এবার কি যুক্ত হলো 2 টাকার কয়েন। তাহলে এইবারে কি বলছে, 8টা 2 রুপি কয়েন যদি আমি ওই ব্যাগের ভেতরে অ্যাড করি, তাহলে আমার টোটাল নাম্বার অফ কয়েন্স কত হয়ে গেল 10 প্লাস 12 প্লাস 8। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্সের ভেতরে আমি কটা কয়েন তুলছি, একটা কয়েন তুলছি, তাহলে এখানে C1, তাহলে এটা পরীক্ষার সময় খাতায় লেখার কোনো দরকার নেই, C1 ডাইরেক্ট একটা কয়েন তুলছি মানে এই তিনটের যোগফল, তাহলে এই তিনটের যোগফল মানে 10 প্লাস 12 প্লাস 8 মিনস 30। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স আমার এখন দাঁড়াচ্ছে 30, যার ভেতরে আমি একটা 2 রুপি কয়েন তুলছি মানে 8C1, তাহলে আমার একটা 2 রুপি কয়েন মানে 8C1 মানে 8/30, এইটা হয়ে যাবে আমার প্রবাবিলিটি। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে 4/15। তাহলে অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো কি বলছে, কার এ ট্রাভেলস ফ্রম পয়েন্ট পি টু পয়েন্ট কিউ উইথ এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার and return with a speed of x kilometer per hour. If the average speed of the whole journey is 720/70, আচ্ছা এভারেজ স্পিডের ফর্মুলা কি আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার প্রথমবারে আমার যেতে টোটাল ডিস্টেন্স কত, আমি 2D ধরলাম,
পি থেকে কিউ ডিস্টেন্স যদি আমার ডি ধরি আমি, তাহলে একবার যাচ্ছে একবার আসছে, তাহলে টোটাল ডিস্টেন্স আমার 2d বাই প্রথমবারে যখন যাচ্ছে কত স্পিডে যাচ্ছে ডি বাই 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এত সময় লাগছে, প্লাস দ্বিতীয়বারে যখন যাচ্ছে তখন কত স্পিডে যাচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে ডি বাই এক্স। ওকে, তাহলে এখন আমার এভারেজ স্পিড কত দাঁড়াচ্ছে 720 বাই 17। ওকে, তাহলে আমার ডি 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 চলে গেল, এটা দিয়ে কাটো 360 হয়ে গেল, তাহলে আমার নিচে কি পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে 40x। এবার আমি মুখে ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, এটা যদি আমি এলসিএম নিই তাহলে 40x হবে, আর বাই হয়ে আছে মানে 1 বাই এ বাই সামথিং হয়ে আছে, তাহলে এইটা উপরে চলে যাবে, তাহলে আমার উপরে চলে আসছে 40x বাই নিচে কি থাকবে, নিচে 40 প্লাস এক্স, এইটুকুনি আমি মাথার ভেতরে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে আমার কি থাকছে 360 বাই 70, তাহলে এটা দিয়ে কাটলে এখানে 9 চলে আসছে, তাহলে এখানে চলে আসবে তোমার 17x, এখানে চলে আসবে তোমার 360 প্লাস 9x, তাহলে এই 9x যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে আমার কি দাঁড়াবে 8x, তাহলে 8x ইকুয়ালস টু 360, 8x ইকুয়ালস টু 360। তাহলে এবার যদি আমি 8 দিয়ে কাটতে যাই, 6 আটা 48, 5 আটা 40, 4 আটা 32, 5 আটা 40, তাহলে x ইকুয়ালস টু আমার কি দাঁড়ালো 45 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার ইফ দ্য কার ট্রাভেলস at the 80% of the returning speed for 4 hours. ঠিক আছে, find the total distance covered by the car if the car travels 80% of the returning speed. Returning speed কত ছিল 45 কিলোমিটার পার আওয়ার, এর 80%, এর 80% মিন্স 4/5, 5 দিয়ে কাটো 5 নং 45, 9 গুণ 4/9 গুণ 80%, 4/5, 5 দিয়ে কাটলে 9, 4 নং 36, 36 কিলোমিটার পার আওয়ারে ফিরছে। এবার ইফ দ্য কার ট্রাভেলস 36 কিলোমিটার পার আওয়ার, 36 গুণ 4 করে দাও, তাহলে আমার ডিস্টেন্স বেরিয়ে যাবে, রিটার্ন করার সময় কত ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা বেরিয়ে যাবে, তাহলে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে 144 কিলোমিটার। বুঝতে পেরেছো? তাহলে আমার অ্যানসার কি হলো অপশন। এই কোশ্চেনে কি বলছে দেখো, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন এক্স ডেজ, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন এক্স প্লাস 5 ডেজ, দ্য এফিসিয়েন্সি অফ সি ইজ 25% লেস দ্যান দ্যাট অফ বি, বি এর থেকে 25% কম, অ্যান্ড হি টেক্স মানে সি টেক্স 12 ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, তার 12 দিন লাগে কাজটা কমপ্লিট করতে। Find the time taken by all three working together to complete the work. ঠিক আছে, to complete the work. Okay. এ একটা কাজ টোটাল কমপ্লিট করে হচ্ছে x দিনে, বি সেই কাজটা কমপ্লিট করছে হচ্ছে টোটাল কাজটা x প্লাস 5 দিনে। ঠিক আছে, আর সি কি করছে, সি তার থেকে 25% কম এফিশিয়েন্ট, 25% কম এফিশিয়েন্ট, এবং সি কতদিন নিচ্ছে 12। হ্যাঁ বলো। তাহলে বি টোটাল কাজটা করে হচ্ছে এক্স প্লাস 5 দিনে। ঠিক আছে, তাহলে এটা যদি তাদের দিনের এফিসিয়েন্সি হয়, দিনের রেশিও হয়, যদি আমি এখানে রেশিও করি তাহলে এটা দিন হলে দিনের রেশিও হলে এফিসিয়েন্সি রেশিও এক্স প্লাস 5, এখানে এক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার সি কি করছে, সি এর থেকে 25% কম সময় নিচ্ছে, এর থেকে যদি 25% কম সময় নেয় তাহলে 3x/4। ঠিক আছে, সি টোটাল কাজটা কত দিনে করছে 12 দিনে, তাহলে এটা যদি সি এর এফিসিয়েন্সি হয় তাহলে 12 দিন যদি তোমার সি কাজ করে তাহলে 1/12 কাট সি এর এফিসিয়েন্সি, তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে x ইকুয়ালস টু
1/9 আসছে, x ইকুয়ালস টু তোমার 1/9 আসছে। তাহলে 1/9 মিনস তোমার এখানে find the time taken by all three to working together, ঠিক আছে? একটা কাজ করো, এটাকে সবকটাকেই তুমি ইয়ে করে দাও, 1/12, কারণ আমরা জানি যে টাইম ইকুয়ালস টু 1/এফিসিয়েন্সি। দিন তো এটা, তুমি এখানে রেশিও না করে এটাকে 1/x করে দাও, এটাকে 1/x+5 করে দাও। এটা এর এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি, ঠিক আছে? দ্য এফিসিয়েন্সি অফ সি ইজ 25% লেস দ্যান দ্যাট অফ বি। তাহলে এটা কি হয়ে যাবে? 3/4। 3/4 যখনই হয়ে যাবে তখনই হয়ে যাবে কার এফিসিয়েন্সি? সি এর এফিসিয়েন্সি। সি এর এফিসিয়েন্সি কি? হি টেক্স 12 days to complete the work। তাহলে 3/4 into 1/x+5 equals to 1/12। তাহলে তোমার এখানে 3 হয়ে গেল। তাহলে তুমি পাচ্ছ কি x+5 equals to 9। তাহলে x equals to তোমার 4। x equals to 4 means তোমার এখানে find the time taken by all three to working together to complete the work, ঠিক আছে? সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কাজটা কমপ্লিট হবে? তাহলে ডি কাজ করে হচ্ছে তোমার 4 দিন, সরি, এ কাজ করে হচ্ছে 4 দিন, বি কাজ করে হচ্ছে 9 দিন, আর সি কাজ করে হচ্ছে 12 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত দাঁড়াচ্ছে? 36। টোটাল ওয়ার্ক 36, আর এখানে এফিসিয়েন্সি 9, এখানে 4, এখানে 3। তিনজনে মিলে যদি একসঙ্গে কাজটা কমপ্লিট করতে যায় তাহলে কতদিনে করবে? তাহলে 36/9 আর 3 12, 12 আর 4 16, 16 দুগুণে 32, 4, তাহলে 4/16 মিনস 2 পূর্ণ 1/4। এতদিনে ওরা তিনজনে মিলে কাজটা কমপ্লিট করবে। বুঝতে পেরেছো? টাইম টেকেন বাই এ ইজ 25% মোর দ্যান টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এ আর বি এর টাইমে রেশিও দিয়ে দিয়েছে। বি যদি 4 ইউনিট টাইমে করে, এ করবে 5 ইউনিট টাইমে। টাইম টেকেন বাই সি ইজ x% অফ দ্য টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ঠিক আছে? তারপরে কি বলেছে? ইফ বি অ্যান্ড সি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20/3 days, এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইনস। তাহলে এখানে একটা কাজ করো, এটা টাইমের রেশিও, এফিসিয়েন্সি রেশিও কি হয়ে যাবে? 4:5। এ একা কাজটা কত দিনে করে? 25 দিনে করে। এ একা কাজটা 25 দিনে করে। তাহলে 5 ইউনিটের ভ্যালু তোমার 25, 1 ইউনিটের ভ্যালু 5, তাহলে 4 ইউনিটের ভ্যালু 20, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার এ টোটাল কাজটা করে হচ্ছে 25 দিনে, বি টোটাল কাজটা করে হচ্ছে 20 দিনে, আর বি আর সি দুজনে মিলে কাজটা কমপ্লিট করে 20/3 দিনে। তাহলে এদের যদি আমি এলসিএম নিই, এলসিএম কত হয়ে যাবে? 100, এখানে 4, এখানে 5, এখানে 5, 3 5 15, 50। যার থেকে তুমি যদি বি এরটা মাইনাস করো তাহলে শুধু সি এরটা বেরোবে। আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে টাইম টেকেন বাই সি ইজ x% অফ দ্য টাইম টেকেন বাই বি। তাহলে বি এর টোটাল টাইম লাগবে হচ্ছে 20, তাহলে সি এর টোটাল টাইম লাগবে কত? সি এর টোটাল কাজটা করতে টাইম লাগবে হচ্ছে 10 দিন, কারণ 100/10, 10 দিন। এবার বলেছে টাইম টেকেন বাই সি মানে কত পার্সেন্ট অফ দ্য টাইম টেকেন বাই বি। তাহলে 10/20
বি এর কত পার্সেন্ট? 10/20 ইন্টু 100 মিনস 50%। বুঝতে পেরেছো? A vessel contains 180 liters of mixture containing milk and water in the ratio 5:4. If x liters of mixture is taken out and x/3 liters of water is added, then the ratio of milk and water in the vessel is 1:1. বেশ, তাহলে আমি মনে করি x লিটার মিক্সচার বের করার পরেও তোমার মিল্ক আর ওয়াটারের রেশিও দাঁড়ালো 5:4, 5a 4a। এবার আমি কি করছি, এর ভেতরে আমি x/3 লিটার্স অফ ওয়াটার অ্যাড করছি, x/3 লিটার্স অফ ওয়াটার অ্যাড করছি, যার জন্য আমার রেশিও 1/1 দাঁড়িয়েছে। তাহলে আমি বলতে পারি 5a ইকুয়ালস টু 4a প্লাস x/3। তাহলে a ইকুয়ালস টু x/3 বা x ইকুয়ালস টু 3a বলতে পারি। ঠিক আছে, এরপরে কি বলছে, নাও y লিটার্স অফ মিল্ক, now y liters of milk added, then milk and water in the final mixture becomes এত। আচ্ছা, তাহলে এখন x equals to 3 এ বেড়ে গেল। তাহলে ইনিশিয়ালি কত ছিল মিল্ক এন্ড ওয়াটার? 5 আর 4 9, 9 20 180। তাহলে মিল্ক ছিল হচ্ছে 100 আর ওয়াটার ছিল 80। এর থেকে আমি কি বের করছি? এর থেকে আমি x লিটার মিক্সচার বের করছি। এবার x লিটার মিক্সচার মানে কি? x লিটার মিক্সচার মানে হচ্ছে 3a। ঠিক আছে, তাহলে মাইনাস 3a ইন্টু, এখানে তোমার মিল্ক কতটা আছে? 5/9 এ 5/9। ওয়াটার কতটা আছে? মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 4/9, 3a ইন্টু 4/9। ঠিক আছে, তাহলে এখানে আমার মিল্ক আলটিমেটলি কি দাঁড়ালো? মিল্ক দাঁড়ালো হচ্ছে তোমার 100 মাইনাস 15a বাই 9। আর ওয়াটার কি দাঁড়ালো? 80 মাইনাস 12a বাই 9। এবার এর সঙ্গে কি অ্যাড করছি? এবার x/3 লিটার্স অফ ওয়াটার অ্যাড করছি। তাহলে x/3 লিটার্স, x/3, x মানেই তো 3a, তাহলে a লিটার্স অফ ওয়াটার আমি অ্যাড করছি। ঠিক আছে, এবার কি বলছি, না y লিটার্স অফ মিল্ক অ্যাডেড, দেন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার বিকাম 7/5। ও নাও y লিটার্স অফ মিল্ক অ্যাডেড, এখন আবার y লিটার্স অফ মিল্ক অ্যাড করছি, যার জন্য তোমার ফাইনাল মিক্সচার দাঁড়াচ্ছে 7/5। তাহলে y লিটার, তাহলে দুটো ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। দাঁড়াও এক মিনিট, প্রথমে 180 লিটার ছিল, সেখান থেকে আমার মিল্ক দাঁড়ালো হচ্ছে, আর ওয়াটার কত? মিল্ক দাঁড়ালো হচ্ছে 9 20, 5 20 100, 4 20 80। ঠিক আছে, এটা দাঁড়ালো আমার মিল্ক, এটা দাঁড়ালো আমার ওয়াটার। এবার কি করছি, আমি 100 লিটার থেকে আমি x লিটার মিক্সচার বার করে নিচ্ছি। তাহলে x লিটার মিক্সচারের ভেতরে আমার মিল্ক কত বেরোলো? 5/9। 80 থেকে আমি x লিটার মিক্সচার বার করছি, 4/9 গেল। এরপরে কি বলছে, এরপরে আমি x প্লাস 3 লিটার ওয়াটার অ্যাড করছি, x প্লাস 3 লিটার আবার ওয়াটার অ্যাড করছি, যার জন্য আমার রেশিও কত দাঁড়াচ্ছে? 1/1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি 100 মাইনাস 5x/9 ইকুয়ালস টু 80 মাইনাস 4x/9 প্লাস x/3। ঠিক আছে, এবার যদি এই 80টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার থাকছে 20। এটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি থাকছে? 9x/9 প্লাস x/3। 9 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে? 3x প্লাস x মানে 4x/3। তাহলে এটা 4 5 20,
তাহলে এক্স ইকুয়ালস টু কত বেরিয়ে যাচ্ছে 15। তাহলে এক্স ইকুয়ালস টু যদি আমি 15 পেয়ে যাচ্ছি, আমার কেটে ধরাটা দরকার নেই, প্রথম থেকেই করছি আমি। এক্স ইকুয়ালস টু যদি 15 পেয়ে যাচ্ছি, এখন আমার কাছে মিল্ক কত আছে, ওয়াটার কতটা আছে। এখন আমার কাছে মিল্ক হচ্ছে এটা, ওয়াটার হচ্ছে এটা। এখন আমার কাছে মিল্ক যদি এটা হয়, তাহলে 15 100 মাইনাস 3 3 9 3 5 15, 100 মাইনাস 15 মানে 3 5 15, 5 5 25 আর 3 3 9 বাই 80 মাইনাস 3 3 5 15 4 5 20 বাই 9, 20 বাই 3 প্লাস 5। এবার কি বলছে, এবার আমি এর ভেতরে ওয়াই লিটার মিক্সচার অ্যাড করছি, মিল্ক অ্যাড করছি, যার জন্য আমার মিল্ক আর ওয়াটারের রেশিও দাঁড়াচ্ছে 7/5। মিল্ক আর ওয়াটারের রেশিও 7/5। তাহলে এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে, এটা তোমার দাঁড়াচ্ছে 300 থেকে 25 বাদ দাও, 300 থেকে 25 বাদ দিলে তোমার থাকছে হচ্ছে 275। 275 প্লাস 3y বাই 3 বাই এখানে থাকছে হচ্ছে 85 করে দাও। 85 করলে তোমার এটা 5কে কেটে এখানে 85 করে দাও, 3 5 15 5 হাতে থাকছে 1 3 এটা 24 আর 1 25। 255 থেকে যদি 20 বাদ দাও তাহলে থাকছে হচ্ছে 235। 235/3, 3 3 কেটে দাও, উপরে কি থাকছে 7/5, 5 দিয়ে নিচে কেটে দাও, 4 5 20, 5 7 35। ঠিক আছে, তাহলে এখন 275 প্লাস 3y ইকুয়ালস টু এই 47কে 7 দিয়ে গুণ করে দাও, 7 7 49 9 থাকবে 4, 4 7 28, 28 আর 4 32। আর এটা যদি রাইট হ্যান্ড সাইডে যাই বিয়োগ হয়ে যাবে, তাহলে 3y ইকুয়ালস টু আমার কাছে কত পড়ে থাকবে, 3y ইকুয়ালস টু পড়ে থাকবে 4 ঘর, 5 ঘর, 2 আর 1 3, 3 8 54, y ইকুয়ালস টু 80। তাহলে x প্লাস y আমার কাছে কত, x বেরোলো হচ্ছে 15 আর y বেরোলো হচ্ছে 80। 33 কি আছে, নেই তো, কোথায় ভুল করলাম, না অ্যান্সারে ভুল আছে। আপনি কি এক্সেল করতে 45 বলছিলেন? 3টে কয়েন আছে, 3টে কয়েনকে তুমি একসঙ্গে টস করছো, দুটো টেল পড়ার সম্ভাবনা কতগুলো? দুটো টেল পড়ার সম্ভাবনা একটা হতে পারে এরকম TTH, একটা হতে পারে HTT, আর একটা হতে পারে THT। ঠিক আছে, আর কয়েনের ক্ষেত্রে প্রবাবিলিটি কি, একটা হেড তো একটা টেল, মানে 1/2 অলওয়েজ। তাহলে 3টে মানে দুটো টেল পড়ার সম্ভাবনা কি 3/2। এটা কার ভ্যালু বেরোলো, এটা m এর ভ্যালু বেরোলো। আর কি বলেছে, অ্যান্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান হেড, অন্তত একটা হেড থাকবে, এই প্রবাবিলিটি কত? তাহলে আমি একটা কাজ করি, যে আমি কার প্রবাবিলিটি বের করবো, আমি প্রবাবিলিটি বের করবো হচ্ছে যে দেয়ার ইজ নো হেড, একটাও হেড পড়েনি, অ্যাটলিস্ট ওয়ান হেড পড়েছে। তাহলে আমি কার প্রবাবিলিটি, আমি ধরলাম দেয়ার ইজ নো হেড, কোনো হেড পড়েনি। ঠিক আছে, তাহলে কোনো হেড যদি না পড়ে সেটার প্রবাবিলিটি কি 1/2। সব টেল পড়েছে, কোনো হেড পড়েনি, এর অর্থই হচ্ছে সব টেল পড়েছে, এর প্রবাবিলিটি কি 1/2। তাহলে সব হেড পড়েছে মানে সব টেল পড়েছে, এই এই কনসেপ্টটা বাদে সবকটাতে একটা অন্তত হেড থাকবে, এই কনসেপ্টটা কত, 1 - 1/2, অ্যাটলিস্ট একটা হেড। সব এটাতে হচ্ছে সব টেল পড়েছে, অল টেল, এই পসিবিলিটি বাদে অ্যাটলিস্ট একটা হেড পড়ার পসিবিলিটি কি 1 - 1/2। তাহলে এখান দিয়ে করলে কি আসছে, এখান দিয়ে করলে আমার আসছে 1, এখান থেকে করলে আমার আসছে 1। ঠিক আছে,
1/2, এখান থেকে করলে আমার আসছে 1/2, এটা গেল n এর ভ্যালু। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ভ্যালুজ অফ m প্লাস n? তাহলে 3 আর 1 4, 4/2, 2 তো নেই, কি হচ্ছে দেখো, এটা ভুলে যাও। একটা কয়েনের একবার টেল পড়ার পসিবিলিটি কি আছে? 1/2। আর একটা কয়েনের একবার টেল পড়ার পসিবিলিটি 1/2। 3 নাম্বার কয়েনের একবার টেল পড়ার পসিবিলিটি কি আছে? 1/2। ঠিক আছে, এইবার কি বলছে? এইবার বলছে যে এরকম ভাবে তিনটে কয়েন যখন আমি একসঙ্গে টস করলাম, দুটো টেল পড়বেই এক্স্যাক্টলি, এই পসিবিলিটি কি আছে? দুটো টেল পড়বেই এই পসিবিলিটি হয়ে যাবে এই যে এইটা, ঠিক আছে, দুটো টেল পড়বেই এই পসিবিলিটি হয়ে যাবে 3, ঠিক আছে। আর এখানে তোমার দুটো টেল পড়ার পসিবিলিটি যদি 3 হয়ে যায়, আর আমরা জানি যে টোটাল আউটকামস কত আসতে পারে। আর তিনটে কয়েন যদি আমি টস করাই, তার টোটাল আউটকামস আসবে 2 এর কিউব মানে 8। তাহলে এক্স্যাক্টলি তিনবার দুটো টেল এক্স্যাক্টলি পড়বে এই আউটকাম, এর পসিবিলিটি কি আছে? 3। এক্স্যাক্টলি 3 বারে দুটো টেল পড়বে এই পসিবিলিটি কি আছে? 3। আর টোটাল আউটকামস কত? কারণ প্রবাবিলিটি মানে আমরা কি জানি? রিকোয়ার্ড অ্যামাউন্ট বাই টোটাল অ্যামাউন্ট। টোটাল আউটকামস কত? 8। কারণ তিনটে কয়েনকে একসঙ্গে টস করছি, তিনটে কয়েনকে যদি আমরা একসঙ্গে টস করি তাহলে আমরা করি 2³ হচ্ছে আমাদের টোটাল আউটকামস, এটা আমাদের টোটাল, ঠিক আছে। আর এটা আমাদের রিকোয়ার্ড, তাহলে এইটা কার ভ্যালু হয়ে গেল? এটা হয়ে গেল এম এর ভ্যালু। এরপরে আমাকে কি বলেছে? এরপর আমাকে বলেছে যে অ্যাটলিস্ট একটা হেড পড়বে, ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট একটা যদি হেড পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে উল্টো করে ভাবি, কি করে ভাববো? যে কোনো হেড পড়েনি, দেয়ার ইজ নো হেড, কোনো হেড যদি না পড়ে থাকে সেই পসিবিলিটি কি আছে? 1/2। তা কতগুলো কয়েনের জন্য? তিনটে কয়েনের জন্য, তাহলে কিউব করে দাও, তাহলে 1/8। কোনো হেড পড়েনি এরকম পসিবিলিটি কি আছে? 1/8। তাহলে এই কোনো হেড পড়েনি এইটার সাথে যদি আমি টোটালটা বিয়োগ দিই, 1 মাইনাস 1/8, মানে কোনো হেড পড়েনি এই পসিবিলিটি কি আছে? 1/8। আর টোটাল হচ্ছে আমাদের 1, তাহলে 1 মাইনাস 1/8 করলে আমার কত চলে আসছে? 7/8। 1 মাইনাস 1/8 করলে 7/8, যেটা আমাদের n এর ভ্যালু। তাহলে m এর ভ্যালু 3/8, n এর ভ্যালু 7/8, যোগ করলে আমাদের কি আসছে? 10/8। তাহলে আমাদের এখান থেকে আসছে 5/4। তাহলে 5/4, তাই তো? 5/4 হবে। এখানে একটা অ্যান্সারও ঠিক নেই, আমাদের অ্যান্সার হয়ে যাবে 5/4। এটা উল্টে হবে কেন? ও এখানে অ্যান্সার ঠিক নেই, এখানে এটা অ্যান্সার ভুল আছে, এখানে এটা 5/4 হবে, ঠিক আছে। ওর জন্যই আমার কনফিউশন হয়ে গেছে, এখানে অ্যান্সারটা ভুল আছে। তাহলে আমি কি বললাম? যদি আমি তিনটে কয়েন, একটা কয়েনের একবার হেড বা একবার টেল পড়ার পসিবিলিটি আমরা জানি 1/2, তাহলে তিনটে কয়েনকে যদি আমরা সাইমালটেনিয়াসলি টস করি
তাহলে তিনটে কয়েনের টোটাল নাম্বার অফ আউটকামস কত থাকবে? 2 টু দি পাওয়ার কিউ। যতগুলো কয়েনকে টস করব তার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা কি? এটা আমাদের টোটাল আউটকামস। তাহলে 2 টু দি পাওয়ার কিউ হয়ে যাচ্ছে 8। এবার আমাকে দেখতে হবে যে এখানে কি বলেছে। এখানে বলেছে যে এক্স্যাক্টলি দুবার টেল পড়বে। এক্স্যাক্টলি দুবার টেল পড়ার সম্ভাবনা কতগুলো আছে? 3টে। তাহলে 3/8 হচ্ছে আমাদের প্রথম প্রবাবিলিটি। এরপরে কি বলেছে? অ্যাটলিস্ট একটা হেড পড়বে। একটা হেড যদি অ্যাটলিস্ট পড়ে তবে সেক্ষেত্রে আমি ধরে নিই দেয়ার ইজ নো হেড, কোনো হেডই পড়েনি। তাহলে একটাও যদি হেড না পড়ে সেই পসিবিলিটি কি হতে পারে? 1/2। একটাও যদি হেড না পড়ে, সবকটাই টেল পড়েছে, সেই পসিবিলিটি 1/2। কতগুলো কয়েনকে আমি একসঙ্গে টস করছি? 3টে কয়েনকে, তাই 1/2 টু দি পাওয়ার কিউ, তাহলে হয়ে গেল 1/8। কোনোটাই তোমার হেড পড়েনি। বা তুমি এটাকে এইভাবেও ভাবতে পারো, প্র্যাকটিক্যালি ভাবতে পারো। প্র্যাকটিক্যালি কি করে ভাববে? প্র্যাকটিক্যালি ভাববে যে আমার তো কয়েন তো মাত্র তিনটে কয়েন আছে, টোটাল নাম্বার অফ আউটকামস আমার কত আছে? 8টা। তাহলে নিচে তো আমার 8 থাকবে। আর আমি কি ধরেছি? দেয়ার ইজ নো হেড, কোনো হেড থাকবে না। এরকম সম্ভাবনা কতগুলো হতে পারে? একটাই হতে পারে, টি, যেখানে কখনো কোনো হেড নেই। তাহলে আমার এই পসিবিলিটি কি হয়ে গেল? 1/8। তাহলে আমি যদি টোটাল থেকে এই পসিবিলিটিটা বাদ দিই, তার মানে বাদবাকিগুলোতে 7/8 টাইমস আমার অ্যাটলিস্ট একটা হেড পড়বেই পড়বে। তাহলে এটা কি হয়ে গেল? আমার এন এর ভ্যালু। তারপরে m+n যোগ করো, 5/4 ইজ ইয়োর অ্যান্সার। এখানে যে কটা অপশনস আছে সব কটা ভুল আছে। বুঝতে পেরেছো?